সরকার যেভাবে তথ্যগুলো বলছে এবং বাস্তবে যা মানুষ দেখছে তাতে একটা অবিশ্বাস এবং অনাস্থা তৈরি হয়েছে। তেলের দাম বাড়ানোটা এখন অপরিহার্য ছিল না। যখন তেলের দাম কম ছিল তখন সেই তুলনায় বাংলাদেশে বেশি দামে তেল বিক্রি হয়েছে। মনে হচ্ছে যে সরকার কাজ করতে পারছে না। টাকার পরিমাণ তো আস্তে আস্তে কমবে, কারণ জিনিসপত্রের দাম বাড়বে। অন্তর্বর্তী সরকার আরেকটা সর্বনাশা কাজ করেছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে। ওই চুক্তির কারণে তাকে এলএনজি আমদানি করতেই হবে আগামী 15 বছর ধরে। সরকার যদি এখন উদ্যোগ গ্রহণ করে এবং একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নেয়, তাহলে 1 বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন সম্ভব। জনগণ ভোট দিবে একটা রাজনৈতিক দলকে দেশ পরিচালনার জন্য, আর অর্থনীতি পরিচালিত হবে IMF এর কথা, এটা তো হতে পারে না। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমরা আজকে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সম্প্রতি জ্বালানির সংকট ঘিরে সরকার বেশ বড় দুটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত দাম বৃদ্ধি, এবং একই সাথে আমরা দেখলাম যে সরবরাহ খানিকটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও সংকট এখনও পুরোপুরি কাটেনি। বিদ্যুতের লোডশেডিং ২৫০০ মেগাওয়াট পর্যন্ত চলে গিয়েছে, যেহেতু গ্রীষ্মকাল, সুতরাং এই ব্যবধানটা আরও হয়তো বড় হবে, কিন্তু সেটি মোকাবেলায় সরকারের কী পদক্ষেপ সেটা এখনও আমরা পরিষ্কার জানি না। সরকার আর্থিক সংকটে আছে দীর্ঘদিন ধরেই, এমন বাস্তবতা আসলে ভোক্তাদের জন্য কি অপেক্ষা করছে সে বিষয়গুলো আমরা একটু আলোচনার চেষ্টা করব। অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ এবং বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি একেবারে সমসাময়িক সরকারের যে অবস্থান থেকে শুরু করতে চাই। ক্রাইসিস ম্যানেজমেন্টে সরকার যে সিদ্ধান্তগুলো নিল, আপনি কিভাবে দেখেন? কতটা যৌক্তিক, কতটা দক্ষতার সাথে নেওয়া হলো? এই ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় যখন কোনো সংকট তৈরি হয় বা সংকট দেখা যায়, তখন সরকারের প্রতিক্রিয়া কিভাবে হচ্ছে, সিদ্ধান্ত কিভাবে হচ্ছে, সেটার উপর নির্ভর করে। সেটা একটা প্রকাশ ঘটায় যে সরকার আসলে কতটা জনগণের স্বার্থ কিংবা জনগণের পরিস্থিতি, ভোগান্তি সেটা দেখছে, এবং সেটার মোকাবেলায় তাদের প্রস্তুতি, চিন্তাভাবনা, উদ্যোগ সেটা কতটা দক্ষতার সাথে তারা করছে। কিন্তু সরকার যেভাবে পুরো জিনিসটা মোকাবেলায় যেভাবে পদক্ষেপ নিল বা যেভাবে কথাবার্তা বলছে, সেগুলো সন্তোষজনক না। সরকার দাবি করছে যে আমাদের যথেষ্ট তেল আছে, এবং বিভিন্ন জায়গায় যেখানে তেল সংরক্ষণ করার কথা সেই সমস্ত জায়গায় তেল উপচে পড়ছে, সেই খবরও পাওয়া যাচ্ছে। আবার জাহাজেও তেল আসছে। তারপরে কি কারণে পেট্রোল পাম্পে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সেটা শুধুমাত্র কৃত্রিম সংকট এগুলি বললে তো হবে না, এটা তো ব্যবস্থাপনাগত সমস্যা আছে। মানে কিভাবে এটা অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকেও তারা নিতে পারত, সেটা তারা যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতার সাথে করেছে বলে আমার মনে হয় না। সরকার যদি সংকটটা মোকাবেলা করতে চায় বা জনগণের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে, তাহলে যেটা করা উচিত সেটা হলো পরিষ্কার থাকা জনগণের কাছে, স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে বলা, মানে লুকোচুরি না করা, লুকোছাপা না করা, এবং মানুষের প্রতি একটা শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে কথা বলা। তো সেখানে দেখা গেল যে সরকার যেভাবে তথ্যগুলো বলছে এবং বাস্তবে যা মানুষ দেখছে তাতে একটা অবিশ্বাস এবং অনাস্থা তৈরি হয়েছে। এইটা কিন্তু মানুষ এর মধ্যে যেতে চায় না, কিন্তু মানুষের এই অনাস্থা, অবিশ্বাস যে তৈরি হলো, সেটার পেছনে সরকারের এই লুকোচুরির ভাবটা একটা বড় দায়ী। মানে তাদের কাছে পরিষ্কার তথ্য থাকা দরকার ছিল, এবং পেট্রোল পাম্পগুলিতে কেন এই অবস্থাটা তৈরি হচ্ছে সেটা মোকাবেলায়, এটা তো এরকম না যে এটা নির্দলীয় সরকার, দল নাই, তাদের একটা দল আছে, বড় দল আছে, সংগঠন আছে, এবং সেই দল সংগঠন তাদের মধ্যেও দিয়েও তো একটা পাবলিক অপিনিয়ন তৈরি করা যায়। মানে যদি দেখা যায় যে কিছু লোক কৃত্রিম সংকট তৈরি করছে, তা কারা সংকট তৈরি করছে, কারা প্যানিক বাইং করছে, কিংবা এখানে আবার কেউ বলছে ষড়যন্ত্র, তো কারা ষড়যন্ত্র করছে? তো এটা তো 2/3 ভোট পেয়ে একটা দল সরকারে আছে, সেই সরকারের তো সাংগঠনিক ভিত্তি থাকার কথা, তার তো সংগঠন এর মধ্যে একটা যুক্ত থাকার কথা, যারা এই ধরনের বিষয়গুলো অনুসন্ধান করা তাদের জন্য কঠিন কোনো ব্যাপার ছিল না, পরিষ্কার বোঝা দরকার ছিল, এবং তাদের দলের কর্মীরাও তো অনেকে নিশ্চয়ই ভোগান্তির মধ্যে আছে। স্যার, আমরা পরবর্তী যে সিদ্ধান্ত আসলো যে প্রায় 17% পর্যন্ত সর্বোচ্চ অকটেনের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে, এরপরে আমরা প্রত্যাশা করেছিলাম যে ক্রাইসিস কিছুটা কমবে। এখনও পর্যন্ত আমরা কিন্তু সেরকম কোনো আভাস পাই না। দুটি বিষয় এখানে, দাম বাড়ানোর সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন? আর সেকেন্ডলি, দাম বাড়লে সরবরাহ বাড়ানো হয়েছিল একই সাথে, তারপরেও সংকটটা কাটলো না, এইটার পেছনে আসলে কোন ধরনের অব্যবস্থাপনাটা? এটা আমার মনে হয় যে সরকারের লোকজন বেশ আগের থেকেই বলছে যে দাম বাড়াতে হতে পারে, আমরা চাচ্ছি না, তবু দাম বাড়াতে বাধ্য হতে পারি। এই যে একটা সম্ভাবনা, এটা ইকোনমির মধ্যে, অর্থনীতির মধ্যে এটা একটা কাণ্ডজ্ঞানের বিষয়, যে যদি কোনো কিছুর দাম বাড়ার সম্ভাবনা থাকে
তাহলে সেটা মজুত করার প্রবণতা বাড়ে, মানে যাদের পক্ষে সম্ভব তারা তখন মজুত করতে চায়। এইটা এই যে আমার যেটা ধারণা যে সরকারের লোকজন মন্ত্রীরা এই কথাগুলোর কারণে একটা বড় গোষ্ঠী তারা মজুদের দিকে গেছে, সেটা পেট্রোল পাম্প থেকে নিয়ে হোক কিংবা পেট্রোল পাম্পের মধ্যে হোক কিংবা সরকারি প্রতিষ্ঠান হোক, ডিপো থেকেও হোক, এরকম এই মজুত করার প্রবণতা, তারা দাম বাড়লে বেশি দামে বিক্রি করবে সেই লোক, সেটা একটা সরকার, এটা আমি মনে হয় এটা একটা বড় ভুলের ব্যাপার ছিল। আর দ্বিতীয়ত তেলের দাম বাড়ানোটা এখন অপরিহার্য ছিল না। কেন অপরিহার্য ছিল না? সরকার বলছে যে ভর্তুকি কমাইতে হবে ইত্যাদি, IMF-এর চাপ আছে, সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু এই যে ভর্তুকি, সব ভর্তুকি কিন্তু অনুৎপাদনশীল না। কোনো ভর্তুকি যদি দেখা যায় যে আমি 10 টাকার ভর্তুকি দিলাম কিন্তু তার বদলে আমি 100 টাকার ফল পাচ্ছি, তাইলে সেই ভর্তুকিটা কিন্তু দরকার। এইটা এখনকার ক্রাইসিস সময়ে এই ভর্তুকি তুলতে হবে, IMF-এর শর্ত মানতে হবে, এই যে প্রবণতাটা এই সময় এটা দরকার ছিল না। আরেকটা বিষয় হচ্ছে যে এই সবসময় তো তেলের দাম বেশি ছিল না, যখন তেলের দাম কম ছিল তখন সেই তুলনায় বাংলাদেশে বেশি দামে তেল বিক্রি হয়েছে, তার ফলে বিপিসি অনেক মুনাফা করেছে, তারা অনেক বছর ধরে এক বিপুল পরিমাণ মুনাফা তহবিল তৈরি হয়েছিল। সেই তহবিলটা, এই যে উদ্বৃত্ত তহবিল, এটা কতটা অর্থপূর্ণ বা কার্যকর হতে পারে যখন এটা বিপদের সময় কাজে লাগানো হয়, সেই টাকাটা কোথায়, সেই তহবিল কোথায়? সেই তহবিলটা যদি এখন এই সমন্বয় করার কাজে লাগানো হতো, তাহলে এই সময় এই রকম ভোগান্তির মধ্যে মানুষের যেরকম ভোগান্তি, মুদ্রাস্ফীতি ইত্যাদি রকম জটিলতা, তার মধ্যে হঠাৎ করে এই দামটা বৃদ্ধি, এটার ফলাফল তো শুধুমাত্র আপনি যদি শতকরা 10 ভাগও একটা দাম বাড়ান, এটা তো একটা পণ্যের মধ্যে থাকবে না। এই যে যেমন বাস ভাড়ার কথা হচ্ছে, তারপরে উৎপাদন খরচের কথা হবে, অন্যান্য জিনিসের দাম বাড়ার কথা হবে, এবং দোকানপাট সমস্ত জায়গায় বলবে যে না তেলের দাম বাড়ছে সুতরাং এটা বাড়াইতে হবে। তো এইটার মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। স্যার, সরকার যে আর্থিক চাপে আছে বা সংকটে আছে, এটার তো নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। এই তেলের দাম তো আর সবসময় এরকম থাকবে না, এটা যুদ্ধ পরিস্থিতি কমলেই তো তেলের দাম কমে যাওয়ার কথা, সুতরাং এই ভর্তুকি দিতেই হবে এমন তো কোনো কথা নেই। এটা এমনও হতে পারে যে আবার লাভজনক অবস্থায় আসতে পারে। তো সুতরাং এটা আরও কিছুদিন অপেক্ষা করা সম্ভব ছিল, বিশেষত এই যে ভোগান্তিটা হচ্ছে এখন, সেরকম একটা ভোগান্তি কিংবা একটা অচল অবস্থা কিংবা একটা এই যে ডিজেল নিয়ে কৃষকদের যে ভোগান্তিটা হচ্ছে, তার সাথে আবার দাম বৃদ্ধি, এইখানে আবার কেউ মজুত করে রাখছে, এই যে একটা অস্থিরতা, এবং যেটা সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নাই। সরকারের যে সাংগঠনিক নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কী কাজ করছে আমি জানি না, মানে বা প্রশাসনিক নেটওয়ার্কও কি, মানে কোনো মনে হচ্ছে যে সরকার কাজ করতে পারছে না। তেলের দাম বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়বেন এবং বাণিজ্য মন্ত্রীও একই কথা বলেছেন। একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? আর তেল যেহেতু একটা অর্থনীতির সার্বজনীন পণ্য বলা হয়, আপনি একটু আগেই বলছিলেন যে সব জায়গায় এর মাল্টিপ্লায়ার এফেক্টটা পড়ে। একটা সরকারের একটা বড় আমি মনে করি যে দক্ষতা বা সাফল্যের জায়গা হচ্ছে যে সত্য কথা বলা, ট্রান্সপারেন্ট থাকা, স্বচ্ছতা থাকা, এবং জনগণের আস্থাটা কিন্তু সেভাবেই তৈরি হয়। একটা বিপদ যদি আসে, বিপদের কথাটা বলতে হবে যে এখন একটা বিপদ আসছে, কি করে মূল্যস্ফীতি না হয়, মানে তেলের দাম বৃদ্ধি সেটা এত জায়গায় প্রভাব ফেলবে যেটা মূল্যস্ফীতি না, মূল্যস্ফীতি আচ্ছা ঠিক আছে, মূল্যস্ফীতি বলে যে একটা ধারণা আছে অর্থনীতির, আচ্ছা হইল না, কিন্তু মানুষের যে পকেটের মধ্যে যে টাকা, সেই টাকার পরিমাণ তো আস্তে আস্তে কমবে, কারণ জিনিসপত্রের দাম বাড়বে। সেই দাম বাড়ার কারণে তার বেশি দামে জিনিসপত্র কিনতে হবে, এবং সেটা কিনতে হবে যে জিনিসের উৎপাদন খরচ, মানে যেটা বাড়ার কথা না সেটাও বাড়বে। এবং আমাদের এখানে অভিজ্ঞতা হইল যে কোনো জিনিসের দাম বাড়ার যদি কথা নাও থাকে, অন্য একটা দামের কারণে, মানে একটা ইনডাইরেক্ট এফেক্টে দেখা যায় যে জিনিসের দাম বাড়ছে। এই যে ক্রাইসিসটা এখন, আমাদের কি পুরনো বা আগের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার মাসুল বা ভুল পরিকল্পনার খেসারত আমরা এখন দিচ্ছি কিনা, কি মনে করেন? এটা তো অবশ্যই পুরনো যে সমস্ত আমাদের দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে যেভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর করা হয়েছে এবং ব্যয়বহুল পথে যেভাবে যাওয়া হয়েছে, এইটা আপাত দৃষ্টিতে সমস্যা মনে হইতো না, কিন্তু যখনই এরকম একটা সংকট আসে তখন এই ভুলগুলো কিংবা অসঙ্গতিগুলো প্রকট আকার ধারণ করে। সেটা এবার হয়েছে। ধরেন আমাদের যদি এক সময়ে বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানির কথা হয়েছিল, সেই সময় কিন্তু এই যে যারা উন্নয়ন সহযোগী, বিশ্বব্যাংক, IMF, ADB, তারপরে মার্কিন দূতাবাস, তারপরে বড় বড় কনসালটেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক, সবাই বলেছিল যে গ্যাস রপ্তানি করা খুব ভালো। জনপ্রতিরোধের কারণে করে নাই। যেই গ্যাস যদি তারা রপ্তানি করতে পারত, তাহলে এখন যে পরিমাণ তেল আমদানি করতে হয় আমাদের, তার থেকে দ্বিগুণ তেল আমদানি করতে হতো।
তার মানে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়তি লাগবে। আবার অন্যদিকে আমরা যে বহু বছর থেকে বলে আসছি জাতীয় সক্ষমতা বাড়ানো, গ্যাস অনুসন্ধান করার জন্য জাতীয় সক্ষমতা বাড়ানো, সেটা যদি করা হইতো তাহলে তেল আমদানি যতটা আমাদের করতে হচ্ছে এখন, সেই তেল আমদানি করতে হইতো না। এবং দেখা গেছে পাকিস্তানের মতো ভাঙাচোরা একটা অবস্থার দেশ, সেই দেশ পর্যন্ত দেখা গেছে যে তারা গত কয়েক বছরে নবায়নযোগ্য জ্বালানি করে এমন একটা অবস্থা করেছে যে তেলের উপরে নির্ভরশীলতা তাদের কমেছে। ভিয়েতনাম 1 বছরের মধ্যে প্রায় 11,000 মেগাওয়াট এই সৌর বিদ্যুৎ করেছে। তারা করার ফলে তাদের তেলের উপরে নির্ভরশীলতা থাকতে হচ্ছে না। তো বাংলাদেশে যেটা আমরা সবসময় বলে আসছি যে আমাদের গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি, এই দুইয়ের সংমিশ্রণ হচ্ছে আমাদের জন্য সবচাইতে সর্বোত্তম ব্যবস্থা। এই দুটো যদি হয় তাহলে আমাদের আমদানি নির্ভরতা থাকে না। সেখানে ইরান যুদ্ধ হইলেও আমাদের কিছু আসে যায় না, বিশ্বব্যাপী যদি তেলের দাম 1000 গুণ বাড়লেও আমাদের কোনো আসে যেত না। কিন্তু এখন এমন অবস্থা করা হয়েছে পুরোটাই আমদানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর এবং ব্যয়বহুল, যেমন এলএনজি আমদানি। এবং পাশাপাশি সরকার, অন্তর্বর্তী সরকার আরেকটা সর্বনাশা কাজ করেছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে। ওই চুক্তির কারণে তাকে এলএনজি আমদানি করতেই হবে আগামী 15 বছর ধরে। তো এলএনজি আমদানি, এই যে ব্যয়বহুল এলএনজি আমদানি, এটা দরকার হতো না যদি আমাদের গ্যাসের অনুসন্ধান এবং উত্তোলন এবং পাশাপাশি ম্যানেজমেন্ট, যেমন ভোলার গ্যাস আছে সেটা এখন পর্যন্ত ঠিকমতো সেটার ব্যবহার কীভাবে হবে সেটা ঠিকমতো সিদ্ধান্তই হয়নি, অথচ ভোলায় একটা বিপুল পরিমাণ গ্যাস আছে। তো সেটা না করে এখন এলএনজি আমদানির চুক্তি অন্তর্বর্তী সরকার করে রাখলো। এনার্জি সেক্টরে কী ধরনের বিনিয়োগ হবে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা মতো সেটা করতে হবে। এই যে সমস্ত চুক্তি করে কিন্তু হাত পা বাঁধার অবস্থা হয়েছে। তার মানে এতদিন আমদানিমুখী যা যা হয়েছে তার সাথে এগুলো আবার যোগ হয়ে আমরা ভবিষ্যতের জন্য বড় ধরনের একটা সংকটের মধ্যে যাচ্ছি। আমরা একটি বিদ্যুৎ পরিস্থিতির দিকে নজর দিতে চাই। অলরেডি 2500 মেগাওয়াটের মতো একটা লোডশেডিং কিন্তু আমরা দেশব্যাপী ফেস করছি। যেহেতু এখন গরমকাল সামনে, হয়তো এটা বাড়তেও পারে। কিন্তু আমাদের যে এখনকার বিদ্যুৎ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা প্রায় সিংহভাগই এখন আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করছে। এ থেকে উত্তরণের কোনো কৌশল বা কোনো সম্ভাবনা বা কোনো আশা আপনি দেখছেন কিনা? পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়, কিভাবে এগোনো যায়, সেটা নিয়ে যে চিন্তা ভাবনা দরকার একটা দীর্ঘমেয়াদে, সেই চিন্তা ভাবনাটা সরকারের মধ্যে আছে বলে মনে হচ্ছে না। যেমন সরকারের মধ্যে মন্ত্রী সেদিন বললেন সংসদে যে তারা কয়লা অনুসন্ধান উত্তোলনের কথা ভাবছেন। তো এখন এটা আমরা জানি যে ফুলবাড়িতে একটা বড় আন্দোলন হয়েছিল। উন্মুক্ত খনি না করলে লাভ হয় না, আবার উন্মুক্ত খনি করলে যেটা হয় যে লাভ হয়, কোম্পানির জন্য লাভজনক, বেশি কয়লা ওঠানো যায়। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে বিশাল কৃষি জমি এবং জমির নিচে যে পানি আছে, সবচাইতে উৎকৃষ্ট পানি যে সেখানকার, এবং সেই পানির নিচে হচ্ছে কয়লা। বাংলাদেশের কয়লা এই উন্মুক্ত খনিতে করতে গেলে পানি সম্পদের যে বিরাট বিপর্যয় হবে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পানি সম্পদ। সেই পানি সম্পদ নষ্ট করে আপনি কয়লা তুলবেন, এবং যে প্রকল্প করা হয়েছিল সেখানে আবার 80% কয়লা রপ্তানি করার কথা হয়েছিল। এবং এই সরকার এখন পর্যন্ত, অন্তর্বর্তী সরকারের সময় আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম, ওই আন্দোলনের পরে ওই কোম্পানি বিতাড়িত হয়েছিল, তাদের কোনো লাইসেন্স নাই। অথচ তখন থেকে 2006 সালের ঘটনা, 2026 এখন 20 বছর, এখন পর্যন্ত তারা কিন্তু লন্ডনে শেয়ার মার্কেটে ব্যবসা করে ফুলবাড়ি দেখিয়ে। এই সরকারও এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে তারা বলছেন যে আমরা এখন অনুসন্ধান করব। তার মানে হচ্ছে এই যে কয়লা লবিং সারা পৃথিবীতে, তারা তৎপর হয়ে যায় যখনই সংকট আসে। অথচ আমরা দেখছি যে সারা পৃথিবীতে, আপনি পাশের ভারত বলেন, চীন বলেন, ভিয়েতনাম বলেন, এমনকি পাকিস্তান, যার অনেক রকম জটিলতা আছে, সেই সমস্ত দেশও সবাই কয়লা থেকে সরে যাচ্ছে। অবশ্যই, কিন্তু কয়লা খাতে আমরা দেখছি যে বেশ বিপুল পরিমাণ, কয়েক বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ হয়ে গেছে, এবং একটা বড় অংশই বিদেশি বিনিয়োগ। তারাও তো আসলে ব্যবসা করতেই আসছে। আমাদেরও বিদ্যুৎ দরকার ইমিডিয়েটলি। আমরা এই কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র বাদ দিয়ে যে টিকতে পারবো সেটাও খুব চ্যালেঞ্জিং হবে। এই বাস্তবতায় আপনি আসলে পরামর্শটা কি দেন? সরকারের আর্থিক সঙ্গতি বিচার বিশ্লেষণ করে স্থানীয় জ্বালানি যদি আমরা ব্যবহার করতে চাই, আসলে কৌশলটা কি হওয়া দরকার? কি স্থানীয় জ্বালানির মধ্যে প্রধানত এখন যেটা সরকার হাতের মধ্যে আছে, যেমন ভোলার গ্যাস, সেই ভোলার গ্যাসটা ব্যবহার করা, সেটা হচ্ছে একটা প্রধান জায়গা। আর আমাদের গ্যাস অনুসন্ধানের জন্য বাপেক্স এবং জাতীয় প্রতিষ্ঠানকে সক্ষমতা বাড়ানো, এটাও খুব বেশি সময় সাপেক্ষ না, কারণ আমাদের তো ইতিমধ্যে একটা ভিত্তি আছে। সেই ভিত্তি অনুযায়ী গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য জাতীয় সক্ষমতা বাড়ানো, এগুলি হলো
ধরুন সরকার যদি এখন উদ্যোগ গ্রহণ করে এবং একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নেয়, তাহলে 1 বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন সম্ভব। এই সিজনটা সরকারের জন্য কেমন কাটতে পারে? মানে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদা, সার্বিকভাবে ব্যবস্থাপনাটা সরকার কতটুকু দক্ষতার সাথে সামাল দিতে পারবে বলে মনে হয় আপনার? সরকার চাইলে তো পারবে, মানে সরকার যদি নিজেদের ঘাটটাকে একটু জনগণের দিকে ঘোরায়। আগের সরকারগুলো যেভাবে চিন্তা করে আসছে, এখন আরেকটা বিপদ হইল সরকারের জন্য। সরকার এই বিপদ থেকে বেরোতে চায় কিনা আমি জানি না, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তি করার কারণে তাদের বহু পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত আমদানি করতে হবে। এই শুল্কমুক্ত আমদানি করার কারণে মার্কিন সরকারের রেভিনিউ ইনকাম কিন্তু অনেক কমে যাবে। তো যেখানে এটা তো IMF আর ওয়ার্ল্ড ব্যাংক বলবে না যে তোমরা তারা একদিকে বলবে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াও, আরেকদিকে যে ট্যাক্স ফ্রি আমদানি করার জন্য USA চাপ দিচ্ছে, এটার বিরুদ্ধে তো ওয়ার্ল্ড ব্যাংক IMF বলবে না। কিন্তু তার ফলে আমাদের কিন্তু একটা বিপদ হবে, যে রেভিনিউ কমে যাবে। তার ফলে এই যে সরকারের আর্থিক ক্ষমতার কথা যেটা বললেন, সেটা তো একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়বে। অন্যান্য ক্ষেত্রে আগের সরকারগুলো, মানে হাসিনা সরকারের সময় তো হয়েছে, ইউনূস সরকারের সময় একটা ওই যে ঋণ নির্ভর চুক্তি করা এগুলো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো হয়েছে। তো তার ফলে সরকার এইটা তার যে প্রস্তুতি, এটা জনগণের উপর না চাপিয়ে ফেজ বাই ফেজ কীভাবে এগুলি থেকে বের হইতে পারে, সেগুলির জন্য সরকারের অপচয় কমানোর দিকে একটা দৃষ্টি দিতে হবে। ব্যয়ের ক্ষেত্রে প্রায়োরিটি নির্ধারণ করে একটা বড় ধরনের পরিকল্পনা করতে হবে, এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে কম দামে মানে সুলভ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের যে সমস্ত রাস্তা, সেই রাস্তায় যেতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় বেশ জোরালো আলোচনা শুনেছিলাম যে কয়েকটা বিদ্যুৎ কেন্দ্রের সাথে যে আমাদের চুক্তি, সেটা পর্যালোচনা করা হবে। একটা কমিটিও গঠন করেছে, তারা কিন্তু প্রতিবেদনে দিয়েছে। বিশেষ করে আদানির ক্ষেত্রে আমরা জানি যে এখনও চড়া দামে তাদের কাছ থেকে আমাদের বিদ্যুৎ কিনতে হয়। আপনি স্যার কী মনে করেন যে এই চুক্তি পর্যালোচনা যে রিপোর্টটা এসেছে, সেটা বাস্তবায়ন করা কতটা জরুরি, এবং এই সরকার জনবান্ধব উদ্যোগ সে ক্ষেত্রে নিতে পারবে কিনা? নিতে পারবে কিনা সেটা তো সরকারের উপরে নির্ভর করে, কিন্তু নেওয়া তো উচিত। সরকারের তো একটা দেখানো উচিত যে তারা জাতীয় স্বার্থকে প্রধান গুরুত্ব দেয়, জনস্বার্থকে প্রধান গুরুত্ব দেয়। আদানি যেমন ভারতের সাথে কথাবার্তা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেলেন, তো ভারতের সাথে কথাবার্তার সময় ভারত এবং বাংলাদেশ দুজনের স্বার্থ তো জানাইতে হবে, আগ্রহ তো দেখাইতে হবে। অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের মধ্যেও যে সমস্ত অনিয়ম আছে, সেই সমস্ত অনিয়মগুলি যে কমিটি রিপোর্ট দিয়েছে, এটা আমি মনে করি যে পাবলিক করা উচিত। জনগণের জানা উচিত যে তাদের বিরুদ্ধে কী ধরনের চুক্তি হয়েছে, এবং সেইখান থেকে বেরোনোর রাস্তা কি হইতে পারে, সেটাই তো সরকারের উদ্যোগ নেওয়ার কথা। যদি উদ্যোগ না নেয়, যদি একই ধরনের উদ্যোগ হইতে থাকে, তাহলে তো আরও বিপদের মধ্যে আমরা পড়তে থাকব। গত বছর 55,000 কোটি টাকার মতো পিডিবিকে ভর্তুকি দিতে হয়েছে, এবার সেটা আরও বাড়বে, যেহেতু জ্বালানির দাম, বিদ্যুতের দাম বাড়ানোর একটা পায়তারা চলছে, আলোচনা চলছে, যেহেতু জ্বালানির দামও বেড়ে গেছে। সরকার আসলে কোন দিকে যাবে? আপনি জনগণের দিকে ঘাড় ঘোরাতে বলছেন। সরকারের সক্ষমতা এবং জনগণের যেই ক্রয় ক্ষমতা, সব কিছু বিচার বিশ্লেষণ করলে কিভাবে এগোনো দরকার? আমি মনে করি দাম বাড়ানোর সিদ্ধান্তের দিকে যাওয়ার আগে অন্য সব পসিবল যে সমস্ত পথ আছে, সেগুলি আগে এক্সারসাইজ করা উচিত। কিন্তু সহজ হচ্ছে মানুষের উপর চাপানো। বিআরসির শুনানির ডকুমেন্ট থেকে দেখলেই বোঝা যাবে যে কি ধরনের কারণগুলো, কি পথ আছে এটা কমানোর, এবং যারা এই সমস্ত প্রশ্নগুলি তুলেছেন, অনুসন্ধান করেছেন, গবেষণা করেছেন, তাদের কথাবার্তাগুলো তো সরকারের একটু গুরুত্ব দিতে হবে। না দিয়ে খুব সহজ পথ মানুষের উপর চাপিয়ে দিলাম, ভর্তুকি কমাইতে হবে, IMF বলেছে ভর্তুকি কমাইতে হবে। এখন মানুষ এই কথাটা তো মনে রাখতে হবে যে জনগণ ভোট দিবে একটা রাজনৈতিক দলকে দেশ পরিচালনার জন্য, আর অর্থনীতি পরিচালিত হবে IMF-এর কথা। এটা তো হতে পারে না, এটা তো IMF-কে তো সরকার ভোট দেয় না, এখন তো নির্বাচনে, তাহলে IMF-এর আসা হচ্ছে। স্যার অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।